বিয়ে বাড়িতে ফাঁস হলো আসল সত্য। বানি যে ঈশানীর মেয়ে সেটা জানতে পেরে দাদু এবার বানিকে জড়িয়ে ধরে নাতিন বলে স্বীকার করলে মৌলি প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি যথেষ্ট অপমান করতে থাকে বানিকে, আর তখনই অনিরুদ্র প্রচণ্ড রেগে যায়। ঈশানী তখন বলতে লাগলো, ছোটো মা এবার একটু থামবেন, অনেক তো হয়েছে, আর আর কিছু বলবেন? তখন বলতে লাগলো, কেন বলবো না, কেন বলবো না, শেষ পর্যন্ত দেখো দেখো আমার নাতনিকে বিয়ে না করে বিয়ে করেছে ওই ডাকাত রানী বানিকে, আর এখন ওর অবস্থা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়া ডেলিভারি বয়। কিন্তু আমার নাতনিকে তো বিয়ে করলে ও ও রাজার হালে থাকতে পারতো, কিন্তু ও তো সেটা বুঝলো না। মৌলি তখন বলতে লাগলো, একদম ঠিক কথাই বলেছে গ্রেনি মম, তুমি কেন এটা বলছো? ঠিকই তো, অনিরুদ্রের অবস্থাটা আজকে দেখো তো, আর ওর সবটা হয়েছে মৌলির বাণীর জন্য। আর বাণী দেখো না এখন চুপচাপ কীভাবে কান্না করছে। তখন এই কথা শুনলে ঈশানী প্রচণ্ড রেগে যায় মৌলির উপরে। মৌলিকে বলতে লাগলো, খবরদার খবরদার আর একটা কথাও বলবে না। তখন অনিরুদ্র বলতে লাগলো, আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না বানি। আমার স্ত্রীকে অপমান করা কোনো অধিকার তোমার নেই। তাই আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, তুমি যেন আমার স্ত্রীর নামে কোনো কথাই বলো না। তখন তাপস বলতে লাগলো, কেন কেন বলবে না, ও তো ঠিক কথাই বলছে। অনিরুদ্র তখন বলতে লাগলো, ও ঠিক কথা কিভাবে বলছে? মানে তখন বলতে লাগলো, হ্যাঁ আমি খাবার রান্না করি, আমি লোকের বাড়িতে গিয়ে খাবার রান্না করে আমার মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করছি, এটা তো ছোটো হতে পারে না। আর আমার স্বামী নিজের দোকানের খাবারটা দিতে এসেছে, এটাও কি ছোটো হতে পারে? আমরা যা করছি সবটা নিজের রোজগারের টাকাই করছি। আপনি তো সেটা বুঝবেন না মৌলি ম্যাডাম, কারণ আমাদের মতো লোক না থাকলে না আপনাদের একটা দিনও চলবে না। আমরা রান্নার লোক বলে আপনি আজকে আমাদেরকে এতটা অপমান করছেন, কিন্তু এই রান্নার লোকগুলি না থাকলে না আপনাদের একবেলা দুমুঠো খাবারও না আপনাদের মুখে উঠবে না, বুঝতে পারছেন? তখন এই কথা বলার সাথে সাথে বসন্তবাবু বলতে লাগলো, একদম ঠিক কথা, একদম ঠিক কথাই বলেছে। এদিকে ঈশানী বলতে লাগলো, মৌলি মৌলি এবার কিন্তু চুপ করো, অনেক হয়েছে, আর বাড়াবাড়ি করো না, আমি বলে দিচ্ছি। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, কেন কেন চুপ করবো? যেটা সত্যি সেটাই তো বলছি। এখানে তো আমরা মিথ্যে কিছু বলছি না। এখন বাড়ি বাড়ি কাজের লোকের মতো রান্না করে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার মিথ্যে কথা বলে মেয়ের নাকি অসুস্থ, মেয়ের অপারেশনের টাকা জোগাড় করছে। এসব তো সব ডাকাত রানীর মিথ্যে গল্প সাজানো। টাকা কিভাবে মানুষের থেকে হাতাবে? তখন বাণী বলতে লাগলো, খবরদার খবরদার, আপনি আর একটাও আমার মামামকে নিয়ে বাজে কথা বলবেন না। আমার মেয়ে আজকে অসুস্থ, আমি সত্যি কথাই বলছি। মা তুমি বিশ্বাস করো, আমার মেয়ে সত্যি অসুস্থ, আর সেই জন্য টাকা জোগাড় করতে আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে রান্না করছি। এদিকে মৌলি তখন বলতে লাগলো, গ্রেনি গ্রেনি দেখতে পাচ্ছ, ও সব জায়গায় ভালো মানুষ সেজে যায় কীভাবে? সব জায়গায় ওর ক্রেডিটটা নিয়েই নিতে জানে, এবার কি করব? তখন নয়নতারা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে। এদিকে বসন্তবাবু বলতে লাগলো, এটা তো ভুল কিছু বলেনি, আজকে বাণী আর অনিরুদ্রর জন্য কিন্তু আমার সম্মানটা রক্ষা হলো। আজকে ওরা যদি না আসতো আমি এত লোকের খাবার দাবার কোথা থেকে পেতাম? সত্যি তুমি ভালো একটা কাজ করেছো মা, আমি খুব গর্বিত। এই বলে বাণীর হাতে কিছু টাকা দিয়ে বলতে লাগলো, এগুলি এগুলি তুমি নিয়ে নাও, এগুলি তোমার পুরস্কারের টাকা। তুমি আজকে আমাকে যত হেল্প করেছো না, তার বিনিময়ে আমি তোমাকে সেই সামান্য টাকাটুকু দিতে চাই। এদিকে সেই বিদ্যুৎ চমকে যায় ওই টাকাগুলি দেখে। ওই টাকাগুলি কীভাবে বাণীর থেকে হাতে নেবে সেই প্ল্যানটা করতে থাকে। অন্যদিকে মৌলি রেগে বাণীর দিকে তাকিয়ে থাকে। এদিকে হঠাৎ করে দাদু বলতে লাগলো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্ত এখানে থাকবো না, যে বাড়িতে বাণীর পা পড়েছে ওই বাড়িতে আমি জলস্পর্শও করবো না। বসন্তবাবু তখন বলতে লাগলো, শিবু আমি তোর থেকে এটা আশা করিনি, তুই এইটা কি বলছিস? আজকে ওই মেয়েটা না আসলে না সত্যি আমার বাড়ির যে কী অবস্থা হতো। খাওয়ার লোক হঠাৎ করে জানিয়ে দিয়েছে যে খাবার ডেলিভারি দিতে পারবে না, আজকে বানিয়ে এসে এত লোকের রান্না করেছে, আর তুই এসব বলছিস? আর এই মেয়েটা তো ভুল কিছু বলেনি, মেয়েটা তো সত্যি, মেয়েটা নিজেও জানতো না আজকে তোরা এই বাড়িতে আসবি, আর কেন এইভাবে তোরা ঝামেলা সৃষ্টি করছিস? তখন অনুরুদ্র বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো, আমরা তো কেউ জানতাম না যে তোমরা এ বাড়িতে আসবে, আর তোমাদের যদি এত সমস্যা হয় আমাদেরকে নিয়ে, তাহলে আমাদেরকে পরিচয় দিও না। আমাদের সাথে তোমাদের যে পরিচয়টা আছে সেটা না হয় কাউকে বলবে না। বাণী তখন খুব কান্না করতে থাকে। মল্লি তখন বলতে লাগলো, দেখো দেখো এখন আর কি করবে, এইভাবে চোখের জল দেখিয়ে না সিম্পেতি আদায় করবে। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, এই তো ডাকাত রানীর চোখের জল গড়িয়ে পড়ছে, এ জল দিয়ে না অনুরুদ্রকে নিজের করে নিয়েছে, তারপর
তারপর ঈশানীর মনটাও কেড়ে নিয়েছে আর সাথীকেও নিজের করে নিয়েছে, বুঝতে পারছো? এই কথাটা বলার পরে তখন ঈশানী বলতে লাগলো, খবরদার খবরদার ছোট মা, তুমি আর একটা কথাও বলবে না, অনেক অপমান হয়েছে, অনেক অপমান করেছে ওদেরকে। সত্যিই তো, ওদের কী দোষ, ওরা এখানে এসেছে? তখন দাদু বলতে লাগলো, ওদের দোষ হলো ওরা এই বাড়িতে এসেছে, তাই এই বাড়ির খাবার আমরা মুখে তুলবো না। এই চলো এখান থেকে। তারপরে মৌলিকেও বলতে লাগলো, দিদিভাই চল, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। অনিরুদ্র তখন বলতে লাগলো, শুনুন শুনুন দাদু, আজকে আপনাকে একটা কথা বলে রাখি, যে টাকার অহংকারে আপনি আজকে এমনটা করছেন, একদিন এমন অবস্থা হবে ওই টাকাটাই আপনাকে কাঁদিয়ে ছাড়বে, বুঝতে পারছেন? ঈশানী তখন কান্না করে দে সেই দাদুর এমন কথাটা শুনে। তখন ঈশানী হাত জোর করে অনিরুদ্রর কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, অনিরুদ্র, এই অনুরুদ্র, আমি ক্ষমা চাইছি আজকে মৌলির এই ব্যবহারের জন্য, বিশ্বাস কর। আর বানি, তোকে একটা কথা বলে রাখি, এইভাবে মন খারাপ করে থাকবি না। এভাবে যদি মন খারাপ করে থাকিস না, তাহলে চলার পথটা না সহজ হবে না, বরং আরও কঠিন হয়ে যাবে। তাই তোকে আমি একটা কথা বলি, এই চলার পথটাকে সহজ করতে হলে তোকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর উপরে একজন ভগবান আছে, তা নিয়ে আর কিচ্ছু হবে না, আমি বলছি তো। আমাদের এতজনের আশীর্বাদ কোনো বিফলে যাবে না, তা নিয়ে সুস্থ হবে, তা নিয়ে আর অপারেশন হবে। আর মনে মনে বলতে লাগলো, যে কোনো প্রকারে আমাকে তানিয়ার জন্য টাকার ব্যবস্থা করতে হবে, আর এটা অনিরুদ্রকে আমি জানতে দেব না। এইদিকে মৌলি তখন বাণীর কাছে এসে বলতে লাগলো, ও বড্ড ফাঁকিবাজ মেয়ে, তুমি সব সময় সিম্পেথি আদায় করার প্ল্যান করে থাকো, আজকে মেয়ের অসুস্থতা নাটক করে সিম্পেথি আদায় করছো। তখন বাণী বলতে লাগলো, মৌলি ম্যাডাম খবরদার, বাজে কথা এখানে আর বলবেন না। কেন এভাবে আপনি বারবার বাজে কথা বলছেন? আমার মেয়ে সত্যিই তো অসুস্থ, সত্যি অসুস্থ। তখন নয়নতারা দেবী বলতে লাগলো, কেন? বানি নাকি জানতো না তার মেয়ে অসুস্থ? তাকে নাকি জানানো হয়নি? তাহলে এখন বানি কি করে জানলো? অনিরুদ্র, এবার সেটা বলো তো। অনিরুদ্র তখন বলতে লাগলো, তাহলে তাহলে সেটা একবার মৌলিকে জিজ্ঞাসা করুন, এই কথাটা বানিকে কে গিয়ে হাসপাতালে বলেছে। এদিকে বিদ্যুৎও অবাক হয়ে যায় তানিয়ার অপারেশনের কথা শুনে। তখন মৌলি বলতে লাগলো, অনিরুদ্র, তুমি সব সময় কেন বাণীর পক্ষ হয়ে কথা বলো, বাণীকে বাঁচানোর চেষ্টা করো? মৌলি তখন বলতে লাগলো, কথা শুনে বাণী তখন বলে উঠে, এই তুমি মিথ্যে কথা কেন বলছো বাণী ম্যাডাম? তুমিও তো আমাকে হাসপাতালে গিয়ে বলেছিলে যে আমার মাম্মাম নাকি মৃত্যু পথযাত্রী, আর বেশি দিন বাঁচবে না। তখন মৌলি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, গ্রেনি এবার কি করব, এখান থেকে তো আমাদেরকে চলেই যেতে হবে, না হলে একটা অনেক বড় সমস্যায় পড়ে যাব। এদিকে বসন্তবাবু বলতে লাগলো, শিবপ্রসাদ বাবু, আপনাকে আমি একটা কথা বলি, ওই মেয়েটার মতো ভালো মেয়ে না আপনি আর পাবেন না। সত্যি মেয়েটা খুব ভালো, আমি নিজে বুঝতে পারলাম। আর আপনি বলছেন ওই মেয়েটার এ বাড়িতে এসেছে, অন্ন গ্রহণ করবে না? তখন সেখানে নকুল চলে আসে। নকুল এসে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সত্যি বানি খুব ভালো মেয়ে। এই কথা বললে মৌলি তখন বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো, কেন এসেছো? তখন নকুল বলতে লাগলো, আজকে কিছু সত্য বলার জন্য আমি এখানে এসেছি। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, এই এই নকুল, এদিকে আয়, এদিকে তোর সাথে আমার কথা আছে। কিন্তু কিছুতে নকুল কোনো কথাই শুনে না। নকুল তখন বলতে লাগলো, আমি আজকে সবার সামনে একটা কথা বলে দিচ্ছি, আজকে যে বাণীকে তোমরা সবাই এভাবে অপমান করছো না, এই বাণীর পরিচয় যদি একদিন জানতে পারো, তাহলে তোমাদের সবারই পায়ের তলার মাটি সরে যাবে। তখন মৌলি ভয় পেতে থাকে। মৌলি তখন বলতে লাগলো, আমার বাবা যে নকুল, সেটা যদি সবাই জেনে যায় তাহলে কি হবে? বাণী তো আসল রাজরানী, সেটা তো সবাই জেনে যাবে। এদিকে ঈশানী আশীর্বাদ করে বলতে লাগলো, বাণী আমি বলছি তোর মাম্মাম সুস্থ হয়ে যাবে। তারপরে নকুল কিছু বলার চেষ্টা করলে তখন তাড়াতাড়ি আটকে দে মৌলি, কিন্তু নকুল কোনো কথা শুনে না। নকুল তখন বাণীর পরিচয়টা সবাইকে দিয়ে দেয়। দাদু তখন অবাক হয়ে যায় আর বাণীকে তখন জড়িয়ে ধরে দাদু কান্না করে। এদিকে ঈশানী আশীর্বাদ করে তার মেয়েকে, তারপর সবাই মিলে যে তানিয়াকে সুস্থ করার জন্য হাসপাতালে ছুটে যায়।